দমে বাংলাদেশের প্রস্তুতি চলছে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট খেলার জন্য। 23 বছর পর আরো একটা ইতিহাস লিখতে চাইছে বাংলাদেশ, এবং সেই সাথে এলপিএল এর খবরাখবর আর আন্তর্জাতিক ক্রিকেটেরও আভাস থাকছে আজকের দ্য ক্রিকেট শোতে। সবাইকে ওয়েলকাম করছি। মৌসুমী আলম এবং মাহফুজ আলম দুজন আছি আপনাদের সাথে পুরোটা আয়োজন জুড়ে। মাহফুজ, আপনাকে ওয়েলকাম। শুরুটা করতে চাই বাংলাদেশের খবর দিয়েই। বাংলাদেশ 23 বছর পর অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে। যে স্ট্যাটটা আমরা জানি যে 6টা টেস্ট তারা খেলেছে অস্ট্রেলিয়ার সাথে এই পর্যন্ত, সেখানে একটা মাত্র টেস্ট জয় 2017 সালে বাংলাদেশে রয়েছে। এছাড়া 5টার মধ্যে 3টাতে ইনিংস ব্যবধানে হার। তো সব কিছু মিলিয়ে আবার এই যে লম্বা সময় পর অস্ট্রেলিয়াতে যাওয়া, অস্ট্রেলিয়ার সাথে টেস্ট খেলা এবং এই যত স্ট্যাট আছে, যত হিস্ট্রি আছে, সেগুলোকে পাল্টানো। আমরা এতদিন ধরে আসলে অনেক নিউজ পড়েছি যেগুলো নেগেটিভ বাংলাদেশের জন্য, যে কারণ অনেকগুলো প্লেয়ার ইনজোর্ড বাংলাদেশের, তাদেরকে রেখে বাংলাদেশকে খেলতে যেতে হচ্ছে এরকম একটা টেস্ট। বাট যখন তারা অস্ট্রেলিয়াতে গেছে এবং প্র্যাকটিস করছে, আমরা সোশ্যাল মিডিয়াতে বিসিবির পেজের থ্রুতে অনেক ছবি দেখছি। বাংলাদেশ দলকে দেখে খুব ভালো লাগছে। আমার ভালো লেগেছে। আপনার আসলে কেমন লেগেছে? তাদেরকে ফুরফুরে মেজাজেই লাগছে এখনো। বাংলাদেশের উত্থানটাকে সবচেয়ে আগে হচ্ছে সেলুট জানাতে হবে এবং সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করতে হবে, কারণ একটা সময় ছিল বাংলাদেশের সঙ্গে অনেক দল তো টস করতে চাইতো না, আবার খেলার কি আছে এই ধরনের একটা নাক ছিটকানোর ব্যাপার ছিল। সেটারই স্ট্যাটিস্টিক্যাল এক্সপোজার আপনি যদি চিন্তা করেন তাহলে হচ্ছে এরকম যে একটা দেশে আমরা 23 বছর আগে টেস্ট খেলতে গিয়েছিলাম। তো কেন আমরা ইনভিটেশন পাইনি? কারণ বাংলাদেশের টেস্টের যে ধরনের খেলা বাংলাদেশ খেলেছে বা যে ব্র্যান্ড অফ ক্রিকেট বাংলাদেশ দেখিয়েছে, সেখানে স্পেশালি 3টা দল খুব বেশি সিরিজ বাংলাদেশের সঙ্গে খেলতে রাজি হয়নি, যেটাকে অনেকে ক্রিকেটের 3 মোড়ল বলে থাকেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ইন্ডিয়া। তো তাদের সাথে খেলাটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অলওয়েজ এটা একটা পজিটিভ সাইন, বিকজ দে প্লে রিয়েলি গুড ক্রিকেট। ওই অ্যাঙ্গেলে যদি আমরা চিন্তা করি, সব দলেরই আসলে স্বপ্ন থাকে এই 3 দলের সাথে খেলার। এক্স্যাক্টলি, আপনি অনেক কিছু জানবেন, আর তাদের বিপক্ষে যেই ম্যাচগুলো আপনি উইন করবেন কিংবা যে ধরনের রেজাল্টস আপনি সেখান থেকে নিজের ফরে বের করতে পারবেন, সেটা আপনার জন্য অনেক বেশি কমপ্লিমেন্টারি ওয়ার্ল্ড ক্রিকেটের অ্যাসপেক্টে, যেটা বাংলাদেশ 2017-তে পেয়েছিল, 2015-তে ইংল্যান্ডের এগেনস্টে পেয়েছিল এবং 2007-এ ইন্ডিয়ার এগেনস্টে পেয়েছিল। সো ওই ছোট্ট ছোট্ট পিস অফ উইনিং, এগুলো বাংলাদেশকে কিন্তু কমপ্লিমেন্ট করেছে আস্তে আস্তে আরও একটু বড় এক্সপোজারের দিকে যেতে। অনেক বেশি এক্সাইটেড আছে বাংলাদেশের যারা দর্শক আছেন তারা, কারণ বাংলাদেশ অস্ট্রেলিয়াতে গেছে, যদিও সেটা ডারউইন, যদিও সেখানে মাত্র 2টো টেস্টই হয়েছে 2003 এবং 4, তারপর আর কোনো টেস্ট ম্যাচই হয়নি, যদিও সেখানে 3 সালের টেস্টে একমাত্র তারা বাংলাদেশের সঙ্গেই খেলেছিল, আবারও বাংলাদেশকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। আমরা এতে মাইন্ড করছি না। আমরা অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলতে গিয়েছি, অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা খেলবো। অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে ফুল ফ্লেজেড স্কোয়াড তারা অ্যানাউন্স করেছে। দ্যাটস আ ভেরি ভেরি বিগ থিং। এবং বাংলাদেশের প্লেয়ার থেকে শুরু করে কোচিং স্টাফ, এভরিওয়ান এক্সাইটেড। ফিল সিমন্সকে দেখেছিলাম এয়ারপোর্টে যখন তিনি ঢুকছিলেন, হি ওয়াজ স্মাইলিং, গোয়িং অস্ট্রেলিয়া দিস টাইম। সো এই জায়গা থেকে প্রথম দিনটা আসলে কেমন হয়, সেখানে উইকেট কন্ডিশন সব কিছুর সঙ্গে বাংলাদেশের আন্ডারস্ট্যান্ডিংটা কত ভালো হচ্ছে, সেটার জন্য পুরো বাংলাদেশ মুখিয়েছিল। বিসিবি তারা তাদের মিডিয়া উইন্ডো থেকে জানিয়েছে, কিছু ছবি দিয়েছে, তাইজুলের একটা ইন্টারভিউ আমরা দেখলাম। সব কিছু মিলে খুব ভালো লেগেছে। বাংলাদেশ দলকে চনমনে দেখলাম এবং উইকেটের সঙ্গে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং তারা করেছে। প্রথম দিনে যে কন্ডিশনিং যা যা করা দরকার ছিল, দে ডিড ইট রিয়েলি ওয়েল। সো এইটা বাংলাদেশের অ্যাঙ্গেল থেকে ইটস ভেরি গুড নিউজ। একদমই তাই। যেটাই বলছিলাম যে আমরা তো আসলে নেগেটিভ অনেক কিছুই বলছিলাম, যে নাহিদ রানার মতো প্লেয়ার নাই, লিটন ছিলেন না, এখন আবার লিটন যোগ হয়েছেন। সো কিছু কিছু বিষয় হয়তো বা দলকে অনেক দারুণভাবে উজ্জীবিত করেছে, লিটনের ইনক্লুশনটা শেষ মুহূর্তে। এছাড়া তাইজুলকে নিয়ে অনেক এক্সপেকটেশন রয়েছে। তাইজুলের ইন্টারভিউর কথা আপনি বলছিলেন যে হ্যাঁ, স্বাভাবিকভাবেই টেস্ট আসলেই মানে বাংলাদেশের যে কোনো টেস্টে তাইজুল, আমার মনে হয় যে ওই যে একটু কথাবার্তা কম হয় তাইজুলকে নিয়ে, কিন্তু আলটিমেটলি তাইজুলই কিন্তু অনেক বড় একটা মানে হাতিয়ার হিসেবে কাজ করে বাংলাদেশের যে কোনো টেস্ট উইনের ক্ষেত্রে। এবং যেই মানে ঐতিহাসিক কেন না, আপনি দেখেন এই টেস্টে অমিত হাসানের মতো যে ক্রিকেটার আছে, সেই ক্রিকেটার যখন লাস্ট বাংলাদেশ খেলেছে 2003 সালে, তখন তার বয়স কত হবে, 1-1.5 বছর কাইন্ড অফ। সেই অমিত হাসান আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ মানে 2003-এর পর যে যাচ্ছে অস্ট্রেলিয়াতে খেলতে, সেই স্কোয়াডে আছেন, অস্ট্রেলিয়াতে খেলতে যাচ্ছেন। সো বাংলাদেশের জন্য, বাংলাদেশের ফ্যানদের জন্য, ক্রিকেটারদের জন্য, সবার জন্য খুবই খুবই বড় একটা মোমেন্ট। এবং যেই ল্যাকিংসগুলো রয়েছে, শরীফুল বলি, নাহিদ রানা বলি, আই হোপ যে এই ল্যাকিংসগুলো কাটিয়ে যারা আছে তাদের দিয়ে বাংলাদেশ দুর্দান্ত একটা সিরিজ শুরু করবে। একটা জিনিস এখানে বলে রাখা ভালো, জিম্বাবুয়ে সিরিজে আমরা একটা বিষয় শুনেছিলাম, সেটা হচ্ছে যে সেখানকার কন্ডিশনের সঙ্গে প্রপারলি বাংলাদেশ দল মানিয়ে নিতে পারেনি এবং সেখানকার উইকেট রিডিংয়ে একটু ঝামেলা হচ্ছিল। বল পড়ার পরে অনেক বেশি ক্যারি করেছে, ব্যাট
যে শর্টসগুলো তার ব্যাটসম্যানরা খেলেছেন ম্যাক্সিমামই এয়ারে থেকেছে, বলটাকে একটু ভুল রিড করেছেন। সো ওই যে ভুল রিডিং, উইকেটে একটু বেশি ক্যারি থাকা, কন্ডিশনকে রিড করতে না পারা, সেটার সঙ্গে ধাতস্থ না হওয়া, ওটার জন্যই কিন্তু বাংলাদেশ এবার একটু আগে গেল যতটুকু আগে সম্ভব ছিল, অ্যান্ড ফলোড বাই 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত তারা একটা ম্যাচ খেলবে, একটা প্রস্তুতি ম্যাচ সেখানে খেলবে। সো এটা খুব ইম্পর্টেন্ট, ডারউইনের ওয়েদার, সেখানকার কন্ডিশন, সেখানকার উইকেটটাকে খুব ভালো মতো রিড করা। রিমেম্বার দ্যাট ডারউইনের যে গ্রাউন্ডটাতে বাংলাদেশ খেলবে সেখানে 13 থেকে 17 অগস্ট প্রথম টেস্ট, আর তারপরেরটা আবার ম্যাকাইতে শিফট হচ্ছে 22 থেকে 26। বাট রিমেম্বার দ্যাট 13 থেকে 17 অগস্ট যেখানে খেলা হচ্ছে ডারউইনে, এখানে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ হয়নি। এটা মূলত রাগবি গ্রাউন্ড। মাত্র 2টো টেস্ট হয়েছে, 4টা ওয়ানডে হয়েছে, 4টাই বাংলাদেশের বিপক্ষে হয়েছে, সবশেষ 2008-এ, আর একটাই টি20 হয়েছে লাস্ট ইয়ার সাউথ আফ্রিকার এগেনস্টে। বাট রিমেম্বার যে এখানে রান হয়, রান প্রসবা উইকেট আছে। এখানে মেয়েদের ক্লাবের একটা ক্লাব ক্রিকেট দল আছে, তারা এখানে মূলত খেলে, মেনলি রাগবিটাই এখানে হয়। সো ভেরি ইম্পর্টেন্ট উইকেটটাকে রিড করা। এটা বাংলাদেশের জন্য যতটা মানে সর্ট অফ আননোন, এমন না যে মিচেল স্টার্ক এখানে এসে প্রতিদিন খেলেন, তাদের জন্য আননোন, বাট তাদের দেশের কন্ডিশনটা, ওয়েদার, সবকিছুর সঙ্গে তারা অনেক বেশি হ্যাবিচুয়েটেড। ওই জায়গাটাতে বাংলাদেশ যত দ্রুত বেশি মানিয়ে নেবে, তত আই থিঙ্ক হেড টু হেড খুব ভালো জমবে। এটাই এখন সবচেয়ে বেশি জরুরি, যেহেতু একটা প্রস্তুতি ম্যাচ শুরুতে রয়েছে, এরপর আবার প্র্যাকটিসের সুযোগ পাবে। এখনও বাংলাদেশ গিয়ে প্র্যাকটিসটাই করছে, দলের মোটামুটি সব মেম্বারই আসলে যোগ দিয়েছেন দলের সাথে। সো ওয়েদার আর উইকেট সব কিছুই রিড করে বাংলাদেশের প্রস্তুতিটা ভালো হোক, এটাই আসলে শুভকামনা থাকবে দলের জন্য। লঙ্কান প্রিমিয়ার লিগের দিকে যেতে চাই। আসলে দেখছিলাম যে লঙ্কান প্রিমিয়ার লিগের কোয়ালিফায়ার, এলিমিনেটর অর্থাৎ ফাইনাল স্টেজে চলে এসেছে। তুলনামূলক অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের ক্ষেত্রে মনে হয় একটু কম সময়ই, মানে খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ। না, তারা তাদের ফরম্যাটেই শেষ করছে, এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে এলপিএলটা এবার পুরো বাংলাদেশের মানুষ যেভাবে ফোকাসে রেখেছিল, অন্য সময় কিন্তু এতটা ফোকাসে থাকে না, কারণ এবার বাংলাদেশের প্লেয়ার অনেক বেশি ছিল। তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, তারপর নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, হাসান মাহমুদ। সো ফ্যান্টাস্টিক, মানে এটা ফুল প্যাক ছিল আর কি বাংলাদেশিদের মাধ্যমে। তো শুরু থেকে কেন্টের হয়ে হাসান মাহমুদ যখন ফলোড বাই এখানে আসলেন, সেখানে এক ধরনের নজর ছিল, তিনি চলে আসা, রিপন মন্ডলে জয়েন করা, সাকিব হৃদয় একই দলে খেলা, তারপর মানে সেখানে নুরুল হাসান সোহানকে ওপেনিংয়ে নিয়ে আসা, সেখানে তিনি ভালো খেলা, তো সব কিছু মিলে না এইটা বাংলাদেশিদের কাছে এবার খুব একটা ভালো লাইমলাইটে ছিল, ফোকাসে ছিল। এবং সাকিবকে দেখার জন্য স্পেশালি পুরো বাংলাদেশের মানুষ তো মুখিয়ে ছিল তার খেলা দেখার জন্য, বাংলাদেশের কত কাছে তিনি এই মুহূর্তে রয়েছেন। এবং সেখানে আমাদের সহকর্মী রিফাত এমিল গিয়েছেন, তিনি তার ইন্টারভিউ করেছেন, সেখানেও তাকে বলেছিলেন যে এত কাছে আছেন, দেশকে মিস করেন কিনা। তো তিনি আসলে হেসেই বলেছেন দেশকে কেনা মিস করে, তার মানে হচ্ছে বাংলাদেশকে তিনি মিস করেন। বাট বাংলাদেশের মানুষ এলপিএল এর থ্রুতে তাকে কিন্তু এবার খুব ভালো মতো পেয়েছে। তার প্রত্যেকটা ম্যাচ সোশ্যাল মিডিয়া ফলো করলে দেখা যায় যে প্রত্যেকেরই একটা ইন্টারাকশন কিন্তু আছে। সাকিব আল হাসান বোলিংয়ে কখন আসবেন, উইকেট কয়টা পেলেন, রান কত করলেন, আঙুলে চোট ছিল সেটার জন্য এর আগের ম্যাচে ব্যাটিং করতে পারেননি, বাট লাস্ট ম্যাচে তিনি অ্যাভেলেবল ছিলেন। সো ইয়া, দ্যাটস গুড। বাট তাওহিদ হৃদয়কে কিন্তু রেস্ট করানো হয়েছিল, এটা আমার কাছে খুবই সারপ্রাইজিং ছিল। 3-4-6 তিনটা পজিশনে তিনি কিন্তু ডেলিভার করলেন। সো হোয়াটস রং? এবং লাস্টে তো 6 নম্বর পজিশনে 8 বল থেকে 31 রান করলেন, শেষ ওভারে 30 রান নিলেন। সো তাকে আমরা আমাদের সহকর্মীকে জিজ্ঞেস করেছিলাম কোন ধরনের ইনজুরি আছে কিনা, না ইনজুরি নাই, বাট তাকে রেস্ট দেওয়া হয়েছে। সো রেস্ট যদি ভালোর জন্য হয় ভালো, বাট আজকের ম্যাচে আমরা তাকে অবশ্যই চাইবো যে দুজনে অ্যাভেলেবল থাক। হোয়াট ডু ইউ থিঙ্ক? যে আসলে কোয়ালিফায়ার তো চলে এসেছে, জাফনা কিংসের সাকিব এবং হৃদয়ের দুজনেরই গল গ্যালান্সের সাথে, নুরুল হাসান সোহানের দল গল গ্যালান্সের সাথে আসলে প্রথম কোয়ালিফায়ারে তারা নামবে। হ্যাঁ, তাকেও ড্রপ করা। আমি বলছিলাম যে ওপেনিং আমি ওপর থেকেই খুঁজছিলাম, আচ্ছা নিচে তো থাকবে না, ওপর থেকে দেখিনি, আচ্ছা দেখি নিচে নাকি, নিচেও নাই, তাকেও ড্রপ করানো হয়েছে, রেস্ট করানো হচ্ছে। বাট হ্যাঁ, ওই আর জাফনা কিংসের তো লাস্ট ম্যাচটা আসলে খেলাই হয়নি, পরবর্তীতে আসলে তাদের আর ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি। বাট প্রথম কোয়ালিফায়ার এখন হয় সোহানের দল যাবে অথবা সাকিব আর হৃদয়ের দল যাবে, এরপর এলিমিনেটরে খেলা হবে। আসলে ওই যে দুই দলেই যেহেতু মানে টাইগার ক্রিকেটার আছে, এখন আসলে বলা মুশকিল। বাট আমার কাছে মনে হচ্ছে জাফনা কিংস, তারা তো আসলে টুর্নামেন্টের অন্যতম সফল দল, সো তাদের দিকেই আসলে মনে হয় পাল্লাটা বেশি হেলে থাকবে। এবং এলিমিনেটরে কলম্বো ক্যাপস এবং ক্যান্ডি রয়্যালস একই দিন রাত 8টায় নামবে। এরপর মানে এখান থেকে আসলে বের হয়ে যাবে যে সেকেন্ড কোয়ালিফায়ারে কারা কারা খেলবে।
এরপরে তো আসলে ফাইনাল 8 তারিখে, এর আগে রয়েছে সেকেন্ড কোয়ালিফায়ার 7 তারিখে। বাট হ্যাঁ, সাকিবকে নিয়ে বলছিলেন সাকিব আল হাসান, আমরা দেখেছি যে লাস্ট ম্যাচে তিনি বল হাতে খরুচে ছিলেন। আগের ম্যাচগুলোতে সাকিব আল হাসানকে ওই যে ব্যাটার সাকিব আল হাসান খুঁজে না পেলেও বোলার সাকিব আল হাসান দুর্দান্ত করেছিলেন। আগের ম্যাচেও 3 উইকেট পেয়েছিলেন, বাট লাস্ট ওভারে 3টা ওভারেই, লাস্ট ম্যাচে 3টা ওভারেই কিন্তু আসলে প্রথম ওভারটা ভালো করেছিলেন, এরপরে 2টা ওভারে গিয়ে আসলে একটু মার খেয়েছেন। এটা হতেই পারে, এবং মানে 3 ওভার থেকে 29 কোনো উইকেট নাই, এটা হয়েছে। বাট তার আগের ম্যাচটা চিন্তা করেন, 3 ওভার সেই ম্যাচে 43 রানের খরচা 3টা উইকেট নিয়েছিলেন, প্রথম 2টাই বোল্ড, টপ অর্ডার 2জনকে বোল্ড করেছিলেন। সো এটাই হয় আসলে একটা ম্যাচে, সবাই প্রত্যেক দিন যে ইম্প্যাক্টফুল হবেন তা না। বাট সাকিব আল হাসান প্রথম 2টো ওভার তিনি একটা এন্ড থেকে কিন্তু প্রেশার ধরে রেখেছিলেন, প্রথম 2 ওভারে দিয়েছিলেন 16 রান। সো কম্পারেটিভলি তখন আমি বাকি বোলারদের ইকোনমি দেখছিলাম, 2জন ছাড়া সাকিব এবং আরেকজন বোলার ছাড়া বাকি সবারই 8-এর উপর ইকোনমি ছিল, বাট সেখানে সাকিব 8-এর মধ্যে ইকোনমিটা রেখেছিলেন। সো ইনিশিয়ালি একটা এন্ড থেকে প্রেশার দেওয়া আর অন্যদেরকে সুযোগ করে দেওয়া, অন্যরা এসে উইকেটটা পারচেস করেছেন। সো রোল ওয়াজ ওকে। আর সবচেয়ে সারপ্রাইজিং কি জানেন, মানে সাকিব আল হাসান সেখানে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন, কিভাবে মাঠে নামছেন, সেই বিষয়গুলো যখন ফলো করছিলাম, আমাদের বাংলাদেশের অনেক সহকর্মীরা সেখানে গিয়ে এলপিএল কভার করছেন, তাদের থ্রুতে যেটা দেখছিলাম যে তিনি খুব একটা যে এসে বোলিংয়ে অনুশীলন করছেন, ব্যাটিং অনুশীলন করছেন তা না, এসে একটু হাত ঘুরাচ্ছেন, হয়তো একটা ওভারের মতো করছেন, তারপরে তিনি ম্যাচে নেমে যাচ্ছেন। তো বোলিংটা তার সহজাত, তো ওইটা দিয়ে তিনি আসলে দলকে কমপ্লিমেন্ট অবশ্যই করবেন। হয় তিনি এক এন্ড থেকে রানটাকে কম দিয়ে ইকোনমি থেকে অন্য প্রান্তে অন্য বোলারকে কমপ্লিমেন্ট করবেন, অথবা নিজে উইকেট পারচেস করবেন। লেটস হোপ ফর দ্য বেস্ট। সো আজকে রাতটা বাংলাদেশিদের জন্য অনেক বেশি ভালো হোক, বাংলাদেশের দর্শকরা সেটা এনজয় করুক, সেটাই আমরা চাই এই প্রান্ত থেকে। একদমই তাই। এবার আমরা যদি আন্তর্জাতিক ক্রিকেটের একটু খবরাখবর, আন্তর্জাতিক ক্রিকেটে ইন্ডিয়ার টেস্ট দল যেখানে ঘোষণা হয়েছে, সেখানে তো শ্রীলঙ্কার বিপক্ষে সেই টেস্ট দলে জসপ্রীত বুমরা নাই। অর্থাৎ ইন্ডিয়ানদের জন্য যে একটা মন খারাপের বিষয়, জসপ্রীত বুমরা নাই ইনজুরিতে, তাকে আসলে চাইলে খেলাতে পারতো, এরকম একটা সিচুয়েশন। কিন্তু ওই যদি খেলায়, তাহলে বুমরার ইনজুরির প্রবণতাটা মানে আরও বেশি সিরিয়াস হয়ে যাবে এবং পরবর্তীতে লং টাইমের জন্য তিনি মাঠ থেকে বের হয়ে যাবেন। সো এই রিস্কটা স্বাভাবিকভাবে ইন্ডিয়া কোনোভাবেই নেবে না জসপ্রীত বুমরাকে নিয়ে। তাই তার রিপ্লেসমেন্ট হিসেবে আকিব নবী, জম্মু অ্যান্ড কাশ্মীরের দ্য গ্ল্যামার বয় আকিব নবীকে আমরা লাস্ট তাকে আসলে শুনেছিলাম যখন তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দল পেয়েছিলেন, তখন তিনি শিরোনামে এসেছিলেন এবং তার স্টোরিটা তখনই অনেক বেশি লাইমলাইটে এসেছিল। এবার যখন আসলে ভারতীয় দলে ডাক পেলেন, তখন তো আরও বেশি। এবং দেখেন, আমি কি ভুল বলেছি? গ্ল্যামার বয় কোন দিক দিয়ে আসলে গ্ল্যামার নাই। অ্যান্ড নট অনলি মানে উইথ হিজ লুকস, মানে তার যে বোলিং স্টাইল, সেটা দিয়ে ইন সুইং আউট সুইং দুটোই করতে পারেন। এবং তিনি কিন্তু আসলে ফার্স্টে মানে ব্যাটিং অলরাউন্ডার হিসেবেই তার আস্তে আস্তে উত্থান ছিল, এরপর কিন্তু তিনি জোরে বল করাটাকেই বেশি ভালোবেসেছেন। তো তারপরে তার আসলে পেসার হিসেবে এবং তার যে মানে ক্যারিয়ার স্ট্যাটটা আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি, অ্যামেজিং। রঞ্জি ট্রফিতে বলতে গেলে জম্মু কাশ্মীরকে মানে ট্রফিটা তিনিই জিতিয়েছেন। এক্স্যাক্টলি, এবং স্ট্যাটিস্টিক্স সেই দিকেই কথা বলছে। এই স্ট্যাটিস্টিক্সের বাইরে খুব ইন্টারেস্টিং কিছু স্টোরিজ এই আকিব নবীকে নিয়ে রয়েছে, এবং যেটা ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে জম্মু অ্যান্ড কাশ্মীরের যারা রয়েছেন তাদের জন্য খুবই ইমোশনাল একটা মোমেন্ট। কারণ যেই অঞ্চলটা তিনি বিলং করেন, বারামুল্লা, সো বারামুল্লা এমন একটা জায়গা যেই জায়গাটাতে আসলে ম্যাক্সিমাম টাইম কিন্তু কারফিউ থাকে, এবং খুব স্ট্রিক্টেড, মানে ওই জায়গাটাতে রেস্ট্রিকশন লেভেলটা অনেক হাই। তার সাথে তার এক বন্ধু ছিল, মূলত তারা যেটা করতেন, তারা হচ্ছে প্রথমে টেনিস বলে খেলতেন, টেনিস বল ক্রিকেটটাই তারা বেশি খেলতেন। তার বন্ধু তিনি যখন হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে ট্রায়ালগুলো হচ্ছিল সেখানে অ্যাটেন্ড করতেন, তার কাছ থেকে গল্প শুনতেন। একটা সময় তিনি নিজে গিয়েছিলেন, সেখান থেকে রিজেক্ট হয়েছেন, হতে হতে লাস্ট টাইম আন্ডার-19 যখন যে স্টেজটা, সেই সময় গিয়ে তিনি সিলেক্টেড হয়েছিলেন। বাবা চেয়েছিলেন, বাবা তুমি ডাক্তার হও, তিনি আলটিমেটলি ডাক্তার হলেন না, তিনি ক্রিকেটার হয়ে গেলেন। বাট স্টুডেন্ট হিসেবে খুবই ভালো ছিলেন। অ্যাজ আ ডক্টর বা যে পরীক্ষাটা এন্ট্রেন্স এক্সাম যেটা দিয়েছিলেন, সেখানে খুব ক্লোজ মার্কস তিনি পেয়েছিলেন। সো ভালো স্টুডেন্ট যখন ক্রিকেটে আসে, তখন তার মাথাটাও তিনি সেখানে খেলাবেন, এবং খুব ভালো মতোই খেলিয়েছেন। আপনি যেমনটা স্ট্যাটিস্টিক্স বলছিলেন, তার আগের মৌসুমে 8টা ম্যাচ থেকে 44টা উইকেট, নট আ জোক। এই মৌসুমে এসে রঞ্জি ট্রফিতে তিনি 60টা উইকেট নিয়েছেন, যেটা জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য হাইয়েস্ট। এবং আপনি যদি রঞ্জি ট্রফির ইতিহাস চিন্তা করেন, তাহলে পেসার হিসেবে সেটা থার্ড। এবং জম্মু অ্যান্ড কাশ্মীরকে ফর দ্য ফার্স্ট টাইম রঞ্জি ট্রফি জেতানো, এটা অন্য রকম একটা ব্যাপার। তার 10 উইকেট হলো আছে ম্যাচে, মানে 7 উইকেট তো নিয়েছেন এই ইনিংসে, এবং 10 উইকেট হলও রয়েছে।
তার চেয়ে বড় কথা দুলীপ ট্রফিতে 4 বলে 4টা উইকেট তিনি নিয়েছিলেন এবং তখনই সেখানে মেইনলি লাইমলাইটে এসেছিলেন এবং তার সঙ্গী কে ছিলেন তার সঙ্গী ছিলেন তার পার্টনার বোলার কে ছিল আর্শদীপ সিং, তার পার্টনার বোলার ছিল হর্ষিত রানা। তো ইন্ডিয়া টাইমসকে তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি বলছিলেন ওই দুজনের কথা, স্পেশালি আর্শদীপ তাকে বলছিলেন যে পাজি খুব ভালো হচ্ছে, তুমি এভাবে আসলে করে যাও। তারা তাদের ল্যাঙ্গুয়েজে বলেছে, আমি বাংলায় বললাম। সো ওই ইন্সপিরেশনটা তিনি সেখান থেকে পেয়েছেন। আজিঙ্কা রাহানের মতো ব্যাটারকে তিনি রঞ্জি ট্রফিতে আউট করেছেন, মানে 6-7 বারের বেশি আইপিএল থেকে ডাক পেয়েছেন কিন্তু সেখানে খেলা হয়নি, বাট তিনি মুখিয়ে আছেন আইপিএল খেলার জন্য। সো আমরা সেখান থেকে উমরান মালিকের গল্প জানি, আব্দুল সামাদের গল্প জানি, পারভেজ রাসুলের গল্প জানি, বাট কারোই কিন্তু টেস্ট ক্যাপ ওঠেনি এখনো পর্যন্ত ভারতীয় দলে। সো ফর দ্য ফার্স্ট টাইম জম্মু কাশ্মীর থেকে একজন ক্রিকেটার আসবেন কিনা ইন্ডিয়ার টেস্ট দলে, এইটার জন্য কিন্তু পুরো দেশ মুখিয়ে আছে, স্পেশালি পুরো কাশ্মীর মুখিয়ে আছে, এবং তিনি হবেন প্রথম ক্রিকেটার রিপ্রেজেন্ট করার জন্য। অ্যান্ড রিমেম্বার, ইরফান পাঠানকে আপনি ভুলে গেলে হবে না। ইরফান পাঠান ওয়াজ দ্য মেন্টর। তিনি যখন জম্মু অ্যান্ড কাশ্মীরের হয়ে যখন প্রথম রঞ্জি ট্রফিটাতে তার ডেবু হলো, ওই সময়টাতে ইরফান পাঠান ওয়াজ দ্য ম্যান যিনি আসার পর জম্মু কাশ্মীরকে বলে আসছিল যে এই ছেলেটার পিছনে আপনারা ইনভেস্ট করেন। সো হি ইজ দ্য ম্যান। আর এই ছেলেকে নিয়ে যদি আপনি স্টাডি করেন, আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। 500 রুপির একটা জুতা পরতেন, আর স্পাইকলা জুতা একটা ফ্রেন্ডের কাছ থেকে ধার নিয়েছিলেন। ধার নিয়ে সেটা ধার করা জুতা দিয়ে শুরু হয়েছিল, এবং সেই তারপর তিনি যখন তার ম্যাচে ডেবু হয়, প্রথম যেই মানে জুতাটা তিনি কিনেছিলেন, সেই জুতাটাকে তিনি এখনো রেখে দিয়েছেন। সো এই যে স্টোরিজগুলো না, মানে ইট টাচেস হার্ট। এইগুলো অনেক, মানে এই যে চড়াই উতরাইয়ের পর একটা মানুষ এই জায়গাতে এসছে, অনেকেই আমরা মনে করি যে একটা বোলারকে দেখে আলোচনা সমালোচনা করে দেওয়া সহজ, বাট তিনি কোত্থেকে কোথায় আসলেন। একটা স্পাইকলা জুতা কেনার টাকা তার কাছে ছিল না, তার বাবা একটা স্কুলের একটা মানে ইংলিশ টিচার ছিলেন। সো আকিব নবী, আমরা এই প্রান্ত থেকে আপনার এই স্টোরি যখন আমরা পড়েছি, আমরা জেনেছি, আমরা ফিল করেছি যে আপনার মতো প্লেয়াররাই আসলে আসা উচিত, আপনারা ডিজার্ভ করেন ন্যাশনাল 11-এর একটা স্পট, এবং সেই স্পটটা যখন পাবেন সেটা আপনি আপনার মতো করে রাঙিয়ে তুলবেন। সুযোগ সবসময় আসে না, তবে যেটা আমরা বিলিভ করি, ক্রিকেট সবাইকেই সুযোগ দেওয়ার চেষ্টা করে। এই সুযোগটা এসছে আকিব নবীর জন্য, সেটা তিনি তার করে নিতে পারবেন কিনা, লেটস সি। অ্যান্ড ওয়াই নট, যে ডেডিকেশনটা মানে দিয়ে তিনি এসেছেন এই জায়গায়। আপনি যে স্টোরিগুলো বলছিলেন যে তিনি আবার ভালো স্টুডেন্ট ছিলেন, মানে ওই যে একটা স্টোরি বলছিলেন যে তিনি পরদিন সকালে পরীক্ষা ছিল, সো আজকে আমাকে ক্রিকেট খেলতে যেতে দেবে না, বাবা বাইরে থেকে দরজা ছিটকিনি লাগিয়ে দিয়েছিল, বাট আমি জানালার গ্রিল ফাঁকা করে ভেঙে তারপরে আমি মানে পালিয়ে গিয়েছিলাম ক্রিকেট খেলতে, এবং পরে এসে আমি মারও খেয়েছি, পরদিন তারপর পরীক্ষাও দিয়েছি, ভালোও করেছি। সো এবং মানে ওই যে বারামুলাতে কোনো মানে মাঠ ছিল না ক্রিকেট খেলার মতো, 50 কিলোমিটার দূরে শ্রীনগরে গিয়ে বন্ধুকে সাথে নিয়ে ক্রিকেট খেলেছেন, সেখান থেকে মানে শুরুটা করেছেন জার্নি, এবং ক্রিকেটের প্রতি যে ভালোবাসা। হ্যাঁ, এক্স্যাক্টলি, ব্যাঙ্গালোরেতে এসে। এবং 2023-এ সানরাইজার্স হায়দ্রাবাদের নেট বোলার হিসেবেও তিনি খেলেছিলেন, মানে নেট বোলার হিসেবে তাকে নেওয়া হয়েছিল। এরপর তো দিল্লি ক্যাপিটালস আইপিএলও সুযোগ হয়েছিল। সো আসলে শুভকামনা থাকবে আকিব নবীর জন্য। আসলে জম্মু কাশ্মীরের প্রথম ক্রিকেটার হিসেবে ভারতীয় টেস্ট দলে তার ডেবিউ হোক, এবং তিনি ভালো করুক, খুব ভালোভাবে রাঙাক, এই প্রত্যাশায় এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছে দ্য ক্রিকেট শো থেকে। ফিরছে একটা বিরতির পর, সঙ্গেই থাকুন। বিরতির পর কথা হবে ফ্রি হিট সেগমেন্টে আপনাদের প্রশ্ন নিয়ে। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি, দেখছেন দ্য ক্রিকেট শো। এবার ফ্রি হিট সেগমেন্টের সময় আপনাদের প্রশ্ন পড়ার। সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। প্রথম প্রশ্ন করছেন মোহাম্মদ শাহাদাত। তিনি বলছেন, জাতীয় দল, ইমার্জিং দল, এইচপি দল সহ বর্তমানে বিসিবি 5টি স্কোয়াড ঘোষণা করেছে, কিন্তু কোথাও আকবর আলী নেই, কিন্তু কেন? হাবিবুল বাশার সুমন যে ব্যাখ্যা দিয়েছেন সেটা কতটা যুক্তিসঙ্গত? আকবর আলীর সাথে এটা কি অবিচার নয় কিনা? অনেকগুলো খেলা চলছে বাংলাদেশের, প্রায় আপনার 5টা স্কোয়াড যদি আপনি ধরেন, 75 জনের মতো ক্রিকেটার বিভিন্ন জায়গায় খেলার সুযোগ পাচ্ছেন, বাট সেখানে আসলে আকবর আলীর নাম কোথাও দেখা যাচ্ছে না। লম্বা সময় ধরে আকবর আলীকে নট অনলি শুধুমাত্র ক্রিকেটার, মানে অ্যাজ আ ব্যাটারও না, উইকেট কিপার বলেন কিংবা ক্যাপ্টেন হিসেবেও তো আমরা শুনেছি যে তাকে আসলে তৈরি করা হচ্ছে ভবিষ্যৎ ক্যাপ্টেন বাংলাদেশের। আমরা দেখেছি সেই 2020 ক্যাপ্টেন হিসেবে আসলে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জেতার পর থেকে ক্যাপ্টেন আকবর একটা তকমা লেগে গেছে, এবং লাকি হিসেবেও ধরা হয় তাকে, যে যেই দলের ক্যাপ্টেন তিনি থাকেন তিনি সেরকম যেতেন। অনেক কথা আসলে আকবর আলীকে নিয়ে, বাট রিসেন্ট টাইমে এতগুলো প্লেয়ার এত জায়গায় খেলার সুযোগ পাচ্ছে, আকবর আলী নেই কেন?
আমরা দেখেছি সাকিব আল সুমন একটা স্টেটমেন্টও দিয়েছিলেন যে আসলে যতটা সময় বা ইনভেস্টমেন্ট তার উপর করা হয়েছে প্রত্যাশিত ফল তারা পায়নি, দ্যাটস ওয়াই আপাতত তাকে রেস্টে রাখা হচ্ছে। আমি মানে আমাদের দর্শক যিনি শাহাদাত প্রশ্ন করেছেন যে শোভন যে ব্যাখ্যা দিয়েছেন সেটা কতটা যুক্তিসঙ্গত, অনেকটাই যুক্তিসঙ্গত আসলে। আকবরের ব্যাপারটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে আমরা প্রত্যেকেই ফ্যাসিনেটেড ছিলাম, আকবর তিনি তার জায়গা থেকে আরও একটু বেটার আউটপুট তিনি দিবেন, কারণ বাংলাদেশে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জয়ের পর তার মেন্টাল স্ট্রেংথ এবং তার ওভারঅল ধরেন হচ্ছে ক্রিকেটের প্রতি তার যে নিবেদন এবং তিনি যেভাবে আসলে বার্স্ট করে আসা দরকার ছিল, ওই তেরে ফুরে আসাটা এবং ক্রিকেটে একটা শক্ত জায়গা তৈরি করে নেওয়া, ওই পারফরমেন্সটা সামহাও কিন্তু আকবরের কাছ থেকে এখনো পর্যন্ত আসেনি। If you think of DPL, if you go for BPL, if you go for NCL or BCL, whatever, মানে কোথাও কিন্তু আকবর আলীর দুর্দান্ত পারফরমেন্স নাই। সো ওই জায়গাটা থেকে আকবরের পেছনে আসলেই ইনভেস্টমেন্ট হয়েছে, এটা বলার সুযোগ নাই। তবে আকবরকে এখনই একদম বাদ দিয়ে দেওয়ার পক্ষে অন্তত আমরা না, আমরা চাই আকবরকে আরও একটু নার্চার করা হোক। শাহাদাতের সঙ্গে আমি ওই জায়গাটাতে একমত যে তাকে আরও একটু সুযোগ দেওয়া হোক, আরও একটু তাকে আগলে রাখা হোক, কারণ তার মধ্যে ওই কারেজটা আছে, একটা বিশ্বকাপ তো জিতেছেন, ওই সাহসটা কিন্তু ভিতরে আছে। ওইটাকে কোনোভাবে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইউটিলাইজ করতে পারে এবং তাকে যদি সামহাও এক একটা মানুষের লাইফে এক একটা জিনিসের ভেতর দিয়ে যায়, সো ওই জায়গা থেকে অনেক সময় এক একটা মানুষের জন্য কিছু কাউন্সেলিংয়েরও প্রয়োজন হয় তার বেস্ট জিনিসটা নিয়ে আসার জন্য। সো আকবরের ক্ষেত্রে মানে ওরকম কোনো কিছু আছে কি না সেটা একটু ফাইন্ড আউট করার বিষয় আছে। একদমই তাই। আয়ান রহমান বলছেন তামিম ইকবালের ভারত সফর নিয়ে কি বলবেন, ভারত কি খেলতে আসবে, আর অস্ট্রেলিয়া সিরিজ শেষ মুহূর্তে এসে লিটনকে দলে নেওয়া কিভাবে দেখছেন? এক্সিলেন্স সেন্টারটা পরিদর্শন করেছেন, মূলত এক্সিলেন্স সেন্টারটা নিয়ে তামিম ইকবাল খুবই সিরিয়াস এবং এটা একটা ক্রিকেট বোর্ডের কথা বলেছেন, এটা একটা ক্রিকেট বোর্ডের জন্য দরকার, মানে একটা হাই পারফরমেন্স একটা সেন্টার যেখানে আপনি একটা প্লেয়ারের মানে তার যতটুকু আউটপুট আছে সেটাকে আরও একটু এনহ্যান্স করার জন্য স্পেশাল কিছু কাজ করবেন। সো তার ডেটা, তার মানে ওভারঅল হেলথ কন্ডিশন অ্যানালাইসিস যেটা আসলে উন্নত দেশগুলোতে আছে, একটা প্রত্যেকটা প্লেয়ারের সম্পর্কে প্রপার ডেটা অ্যানালাইসিসগুলো থাকে এবং সেই অনুযায়ী তাকে ওইভাবে ট্রিটমেন্টটা দেওয়া এবং তাকে একটা প্রোটোকলের ভিতরে আনা। সো এটার জন্য এক্সিলেন্স সেন্টার ইজ ভেরি গুড থিং। তো সেটার জন্য তামিম ইকবাল তিনি বেঙ্গালুরু আসলে পরিদর্শন করেছেন এবং হয়তোবা দুনিয়ার আরও অনেক ভালো ভালো এক্সিলেন্স সেন্টার আছে, সেগুলোতেও তিনি যেতে পারেন। তো ভারতের সফর নিয়ে এটা আসলে মানে দুই বোর্ড পর্যায়ে ব্যাপারটা আসলে সলভ হয়ে যাবে সেটা আশা করাটা কিছুটা ভুল। এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আমার কাছে মনে হয় যে কিছুটা হস্তক্ষেপ প্রয়োজন আছে এবং সেটার জন্য তামিম ইকবাল ইতিমধ্যেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার সঙ্গে দেখা করেছেন এবং তাদের সহযোগিতা চেয়েছেন। সো আন্তর্জাতিক লেভেলে তারা যদি কূটনৈতিকভাবে যোগাযোগ করে বরফ গলাতে পারেন তাহলে আশা করা যায় দুই বোর্ড কিন্তু তাদের প্রস্তুতি নিয়ে রেখেছে। সো ওই জায়গা থেকে যদি ব্যাপারটা ডান হয় তাহলে গভর্নমেন্ট পর্যায় থেকে গ্রিন সিগন্যাল পেলে ব্যাপারটা আরো ইজি হয়ে যাবে। তাসনিম মাহবুব বলছেন ইনজুরি থেকে সেরে উঠে লিটন কি প্রথম টেস্টে কিপিং করবে, যদি না করে তাহলে তো অতিরিক্ত একজন উইকেট কিপার নিতে হবে এবং একজন বোলার কমাতে হবে। ফার্স্টে যখন লিটন ছিলেন না তখন লিটনকে ছাড়াই তো পরিকল্পনা আমাদের ক্রিকেট শোর এখান থেকেও আসলে সাজানো হয়েছে যে আসলে লিটন না থাকলে তো কিপিংয়ের অপশন অমুক তমুক থাকছেন। এখন লিটন ফিরেছেন, বাট ওই যেহেতু ইনজুরি প্রবণ, ব্যাটিং কিপিং দুটোতেই কি আসলে তার সমানভাবে মানে আমরা এক্সপেকটেশন রাখতে পারি কিনা এইটা লাস্ট মোমেন্টে আসলে বোঝা যাবে। এই মুহূর্তে বোঝাটা একটু মুশকিল, কারণ তিনি তো এখনো তার যে রিহ্যাব প্রোটোকল সেটার ভিতরেই আছেন। তার ফিটনেস টেস্ট হওয়ার কথা ছিল 12 তারিখ, বাট এখানে তার রিহ্যাব প্রোটোকলে যথেষ্ট ইমপ্রুভমেন্ট দেখাতেই কিন্তু তাকে মূলত পাঠানো হয়েছে এবং বাংলাদেশেও তিনি পুরোদমে ব্যাটিং অনুশীলন করেই তারপরে গিয়েছেন। তো সাইন্স আর রিয়েলি গুড এবং সেটা যদি হয়, বাংলাদেশে আমরা যেরকম অবস্থা দেখেছি, সো আরও তো 2 সপ্তাহের মতো সময় ছিল যখন তিনি গুড সাইন দেখিয়েছেন। তো সেখান থেকে রিহ্যাব প্রোটোকলে তিনি যেভাবে আছেন, কারণ তার মানে রিপোর্টটা ভুল ছিল বলে তার রিহ্যাব প্রোটোকলটা ভুল ছিল, সেই কারণে তার ইমপ্রুভমেন্ট আসছিল না। পরবর্তীতে যখন সিঙ্গাপুরের স্ক্যান রিপোর্টটা আসছে সেই অনুযায়ী যখন আবার রিহ্যাব প্রোটোকলটা চেঞ্জ করা হয়েছে, তৎক্ষণাৎই তিনি আবার রেজাল্ট পাওয়া শুরু করেছেন। তো ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে মেবি হি উইল বি অ্যাভেলেবল ফর দ্য উইকেট কিপিং অ্যাজ ওয়েল, বাট যদি না হয় তাহলে মুশফিকুর রহিম তো রয়েছেনই। এর বাইরে যদি আবার থার্ড কিপার নিতে গিয়ে আপনি একটা বোলার ড্রপ করেন, তো আমার কাছে মনে হয় না ইট উইল বি এ গুড ডিসিশন ইন অস্ট্রেলিয়া স্পেশালি।
রায়ন এখন বলছেন অস্ট্রেলিয়ার কন্ডিশন অনুযায়ী বাংলাদেশের বোলাররা কেমন পারফরমেন্স করবে বলে আপনাদের মনে হয়? আলটিমেটলি বাংলাদেশের মানে দুই সাইডের থেকে তো বোলারদের থেকে এক্সপেকটেশন পুরো দেশেরই বেশি যে বোলাররাই ভালো করবে। অ্যান্ড অস্ট্রেলিয়ার কন্ডিশন অনুযায়ী আপনার কি মনে হয় মাহফুজ 23 বছর পর খেলতে যাচ্ছে? ওই যেটা বলছিলাম যে অমিত হাসানের তো বয়স ছিল 1.5 বছর, বোলার না বাট মানে অনেকেরই তো নতুন এক্সপিরিয়েন্স, একেবারেই নতুন এক্সপিরিয়েন্স সেখানে খেলতে যাওয়া, তাদের বিরুদ্ধে খেলা। নাহিদ রানা, শরীফুল থাকলে আর একটু ভালো হতো, যেহেতু নাই আরো স্ট্রংলি আমরা আনসার দিতে পারতাম, আরো স্ট্রং হতো ব্যাপারটা, আসলে মানে ওভারঅল হাইপটা আরো অন্য লেভেলে থাকতো। একদম। তো যেহেতু ওই দুজন নাই, তাসকিন এবং হাসান মাহমুদের উপরে রেসপন্সিবিলিটি উইল বি রিয়েলি হাই। এবং থার্ড সিমার হিসেবে কে কমপ্লিমেন্ট করবেন, মুশফিক হাসানকে দেওয়া হয় নাকি খালেদ ইবাদতের মধ্যে কেউ একজন থাকেন, ইটস আ কনফিউশন, এটা আসলে বলা যাচ্ছে না। তো মুশফিককে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তিনি অনেক জোরে বল করতে পারেন কনসিস্টেন্টলি, তো সেখান থেকে তিনি আসবেন নাকি পরীক্ষিত দুই পারফর্মারের যে কোনো একজন আসবেন, এটা টিম ম্যানেজমেন্টস কল। সৌম্য সরকার রয়েছেন ফোর্থ সিমার হিসেবে, তিনি যদি ওপেন করেন তানজিদের সঙ্গে তাহলে আপনাকে সাদমানকে ড্রপ করতে হচ্ছে। সো এই টেস্টের 11টা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, মানে আসলে দেখার বিষয় যে 11টা আসলে কেমন হয়। সো মিরাজ, তাইজুল দুজনকে যদি আপনি দলে রাখতে চান, ওই কন্ডিশনে দুই স্পিনার কতটুকু কাজে আসবে আই হ্যাভ নো আইডিয়া, বাট বিং দ্য ভাইস ক্যাপ্টেন মেবি মিরাজ উইল বি দেয়ার, অ্যান্ড বিং দ্য কনসিস্টেন্ট উইকেট টেকার মেবি তাইজুল অলসো উইল বি দেয়ার। বাট ওই কন্ডিশন অনুযায়ী ওই দুজনের থাকাটা আসলে কতটুকু জাস্টিফাইড, আই হ্যাভ আ কোয়েশ্চেন। এটা অনেকেই একটু হার্শ ভাবে নিতে পারেন, বাট কন্ডিশন সাপেক্ষে আমি এই কথাটা বলছি। সো এটা টিম ম্যানেজমেন্ট ডিসিশন উইল বি এট দ্য এন্ড। সো লেটস সি। তাজবিরুল মাহাদি বলছেন বর্তমানে বাংলাদেশ ইমার্জিং দল সাউথ আফ্রিকায় আছে, সাউথ আফ্রিকায় ভালো পারফর্ম করে কেউ কি বিশ্বকাপের বিবেচনায় আসতে পারে? আসলে কারা আসবে বলে মনে করেন? আপাতত যেভাবে সিরিজটা তারা শুরু করেছে 89 রানে অল আউট, মানে আপাতত যেভাবে সিরিজটা শুরু করেছে এরকম মানে প্রত্যাশিত একটা মানে এখনই এরকম এক্সপেকটেশন কিছু রাখা যায় না, আগে অন্তত সিরিজটাতে ভালো একটা স্টার্ট করুক। না মানে ব্যাটিং এ আপনি আসলে কাদের দিকে ফোকাস ছিলেন? জাকির, তারপরে সোহান, এদের দিকে তো সবচেয়ে বেশি ফোকাসটা ছিল, তারপরে মানে মাহফিজুল তাদের উপরে। সো এখান থেকে এই মুহূর্তে হুট করে ওডিআই টিমে চলে আসা এবং ওয়ার্ল্ড কাপ খেলা, ওই রকম আসলে প্রমিজিং স্টার বা খুব নক করছেন অথবা এমন একজন যিনি স্টেটমেন্ট মেক করছেন 22 গজের, মানে আপনাকে আসলে কনফিউজ করে দিচ্ছেন, এমন কেউ অ্যাকচুয়ালি নাই। বা যদি আসলে আফ্রিকান কন্ডিশনে কেউ একজন আসলেই সেরকম কোনো কিছু দেখাতো তো তাহলেও একটা ব্যাপার ছিল। বাট বাংলাদেশ যেভাবে শুরু করেছে প্রত্যেকেই খাবি খাচ্ছে সেখানে। আর বাংলাদেশ দলে তো আসলে স্পটটা কই, আপনি দুই ওপেনার ফিক্সড, সেখানে যদি আপনি মানে যদি আপনার সৌম্য আসে, মানে তানজিদের সাথে যদি সৌম্য চলে আসে বা ধরলাম সাইফ আসলো, হোয়াট এভার, নাম্বার 3 স্পট এটাও ফিক্স শান্ত, বা নাম্বার 4 যদি আপনি দেখেন তাহলে সেখানে যদি লিটন খেলে, বা 5 সেখানে যদি তাহিদ হৃদয় থাকে। সো নাম্বার 6 নিয়ে কনফিউশন ছিল, নাম্বার 6 এর একটা আনসার মোটামুটি পাওয়া গেছে, মোসাদ্দেক চলে আসছে। সো নাম্বার 7 নিয়ে এই মুহূর্তে একটা কনফিউশন আছে স্টিল। সো ওইটার জন্য তো আপনার ইমার্জিং দল থেকে কাউকে আমরা আসলে দেখি না। নাম্বার 8-এ সো মানে এই স্পটগুলো আসলে ফিক্স মোটামুটি। সো এখানে দের ইজ নাথিং ফ্রম ইমার্জিং। এম এস রানা বলছেন প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং নাকি বোলিং নিলে ভালো হবে? পরের প্রশ্নই করছেন একসাথে জুনাইদ ইসলাম জীবন, একই রকম যেহেতু একবারে নিয়ে নিচ্ছি। প্রথম টেস্টে বাংলাদেশ টসে জিতলে যদি ব্যাটিং নেয় তাহলে কত রান হবে? অর্থাৎ টসে জিতলে বোলিং নাকি ব্যাটিং, আর ব্যাটিং নিলে কত রান হবে? মানে আমার মনে হয় যে বাংলাদেশের ফোর্থ ইনিংসে ব্যাট করতে যাওয়া এইটার মতো লজিক্যাল না। হ্যাঁ সেটাই, মানে অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনি চেস করবেন এই চিন্তাটাও করা দরকার নেই, আপাতত প্রথমে ব্যাটিং করেন। সো এটাই ভালো হবে আসলে, রাইট। সো ওই জায়গা থেকে প্রথমে ব্যাটিং করলে স্ট্রাগল টাইম হচ্ছে ফার্স্ট 1 আওয়ার, দ্য শাইনি বল। সো ওই রেড চেরিটাকে যত বেশি আপনি ওল্ডিস করতে পারবেন উইদাউট লুজিং এনি উইকেট, দ্যাট উইল হেল্প ইউ to score big runs. So very important that from the very beginning, from first 30 minutes or first 1 hour, কেমন বাংলাদেশ করে, সেখানে কত রান আসলে বাংলাদেশ করে। So it's really really important. 400 রাখতে হবে টার্গেটে। কি মনে হচ্ছে এটা না বলি, কত রান করতে পারে এটা না বলি, আমরা চাই ভালো কিছু করুক, সেটা তো 300-400 হলে তো খুব ভালো, খুব ভালো। সেঞ্চুরি করো, কেউ না কেউ সেঞ্চুরি করো, কাম অন, অন্তত দুটো, কি বলেন, কেউ না কেউ অন্তত দুটো সেঞ্চুরি আসবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আপনাদের প্রশ্নের জন্য, সময়ের জন্য। শনি সোম বুধ 3 দিন আমরা দ্য ক্রিকেট শোতে ক্রিকেটের আপডেটস নিয়ে হাজির হয়ে যাই। দেখতে ভুলবেন না টি স্পোর্টস এবং টি স্পোর্টস ডিজিটালে একই সাথে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.